ইটালির একটা প্রথম সারির পত্রিকা অনেক বড় নিউজ করেছে এবং তারা একদম শিরোনাম করেছে যে আপনি বলেছেন রাজনীতিবিদরা মাইয়ালে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন ভেনেতোর সকল মিডিয়ার আলোচনার একদম শীর্ষে উঠে এসেছে ইত্তেহাদ মসজিদ এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আরিফ মাহমুদ। আমরা এখন সরাসরি আরিফ মাহমুদের সাথে কথা বলবো। আমরা আরিফ মাহমুদের কাছে জানতে চাইব যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এর পেছনে কি আছে। জনাব আরিফ মাহমুদ, আপনি একজন ইমাম, অথচ আমরা সম্প্রতি দেখছি যে ইটালির জাতীয় মিডিয়ায় আপনাকে নিয়ে নিউজ হচ্ছে, ইটালির রাজনীতিবিদরা কথা বলছেন, মেইন স্ট্রিমে আপনাকে নিয়ে টক শো হচ্ছে। কেন এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম আমরা আলোচনায় আসি, আমাদের মসজিদ যখন তারা বন্ধ করে দেওয়ার জন্য বলে, তখনই আমরা মূলত মসজিদ সংক্রান্ত বিষয়ে আলোচনায় আসি এবং আমি না, মসজিদের আলোচনাটা সামনে আসে। কিন্তু মসজিদের পক্ষ হয়ে যখন নাকি আমি এটা খোলার ব্যাপারে আন্দোলন করি বা আমার চেষ্টা প্রকাশ্যে আমি যখন এটা নিয়ে কথা বলা শুরু করি, তখন স্বাভাবিকভাবেই আমি আসলে মসজিদের কারণেই আমি মূলত আলোচনায় আমাকে আসতে হয়েছে। নয়তো আপনি যদি একটু ছোট করে বলতেন আমাদেরকে যে এই মসজিদ বন্ধ হওয়ার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো বা কেন বন্ধ হলো? আমরা এখানে একটা এক্স সুপার মার্কেট, যেটা এখন বন্ধ, প্রায় 800 স্কোয়ার মিটারের বেশি জায়গা নিয়ে একটা সুপার মার্কেট ছিল, যেটা দীর্ঘ 10 বছরের বেশি সময় যাবৎ বন্ধ করে আছে। তো আমরা ওই সুপার মার্কেটটাকে নামাজের জন্য এবং আমাদের মাদ্রাসার বাচ্চাদের মক্তবের জন্য আমরা ওটাকে ভাড়া নিই এবং ওখানে আমাদের কার্যক্রম পরিচালনা করি। কিন্তু এখানকার যে সিটি কর্পোরেশন আছে, তারা বলতেছে যে আমরা যেন এইখানে নামাজের অ্যাক্টিভিটি না করা, শহরের বাইরে এফ জোনে যে আমরা এটা করি। এফ জোন শহর থেকে অনেক দূরে। এটা কি লোকাল পৌরসভা থেকে জানানো হয়েছে? এটা পৌরসভা থেকে জানানো হয়েছে, ভেনিস পৌরসভা থেকে। তো যখন তারা আমাদেরকে ওইখানে যেতে বললো, তখন আমরা বললাম এটা একটা অবাস্তব কথা এবং এটা একটা অসম্ভব বিষয় যে একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজের জন্য জোন এফে যাবে, অর্থাৎ এখান থেকে ট্রাভেল করে, গাড়িতে করে আধা ঘন্টা ট্রাভেল করা বা তার চেয়ে বেশি সময় শহরের বাইরে যাবে, সেখান থেকে নামাজ পড়ে আবার সে আসবে। আমাদের শিশুরা মক্তবে যাবে, মসজিদের আঙিনাতে মাদ্রাসার মধ্যে তারা বড় হবে, খেলবে, পড়বে। এই ব্যাপারগুলো মায়েরা তাদেরকে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। বৃষ্টি, এটা বাস্তবসম্মত না। রোদ, বৃষ্টি, বরফ, এর মধ্যে এগুলা বাস্তবসম্মত কথা না। আমরা এখানে মানে ভেনিস কমিউনির একটা অংশ। আমাদের এই সুবিধা অসুবিধাটাকে কমিউনি কেন বা এই ভেনিস সিটি কর্পোরেশন কেন গুরুত্ব দেয়? সেক্ষেত্রে এটা আপনারা আইনি পদক্ষেপ চাইছেন? আইনি, যেহেতু তারা আইন দেখায় আমাদেরকে বন্ধ করছে, যে আইন আসলে এরকম কোনো আইন ছিলই না। শুধুমাত্র আমার মনে হয় যে তারা শহর থেকে মুসলমান, ইসলাম এবং ইসলামী কার্যক্রমকে একটু আড়াল করার জন্য বা সাধারণ সিটিজেনদের কাছ থেকে মুসলমানদের অ্যাক্টিভিটিগুলোকে একটু আড়ালে রাখার জন্য তারা এই একটা আইন তৈরি করছে, যে আইনের মাধ্যমে তারা এখন আমাদেরকে এই মসজিদের অ্যাক্টিভিটিতে বাধা প্রদান করতেছে। আমরা দেখলাম যে ইটালির একজন সিনেটর, সরকারি দলের, উনি ওনার সোশ্যালে লিখেছেন এবং মিডিয়ায় কথাটা এসেছে যে আপনি সকল লিমিট ক্রস করেছেন, আপনাকে ইটালি থেকে বহিষ্কার করা উচিত। আপনি ইটালিয়ানদের বিরুদ্ধে বাংলাদেশিদেরকে উস্কানি দেন, এই টাইপের অভিযোগ উনি তুলেছেন। আপনি কি বলবেন? আমার মনে হয় যে উনি যে অভিযোগ করছেন, ওনার এই অভিযোগগুলো উনি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে সময় দেন নাই এবং উনি যে ব্যস্ত মানুষ, ওনার যে রাজনৈতিক অবস্থান, ওনার যে পলিটিক্যাল অবস্থান, ওনার যে ব্যক্তিত্ব ইত্যাদি মিলে আমার মনে হয় না যে আমার পেছনে উনি লম্বা সময় দিয়ে আমাকে বুঝে বা আমার বক্তব্য নিয়ে সে অ্যানালাইসিস করে সে এই মন্তব্য করছে, এটা আমার মনে হয় না। আমার সম্ভবত কারো দ্বারা সে
মানে প্রভাবিত হয়ে এই বক্তব্য দিছে, বা তার মানে আপনি বলতে চান যে কেউ তাকে মিসগাইড করেছে? হইতে পারে সম্ভবত, কারণ আর নয়তো উনি এইরকম বিবেচনাহীন অবিবেচকের মতো মন্তব্য করতে পারেন না। এর পেছনে কোনো রাজনীতি, কোনো রাজনীতি কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আসলে রাজনীতি থাকতে পারে। রাজনীতিবিদরা যখন কোনো কথা বলে এটার পেছনে রাজনীতি থাকবে না এটা মনে করাটাও এটা কঠিন। তো থাকতে পারে রাজনীতি। এটা এমন হইতে পারে যে ইতালিতে, তো এটা আমরা অস্বীকার করতে পারবো না, একদল মানুষ যারা ইমিগ্রেন্টদেরকে অপছন্দ করেন, স্পেশালি ইমিগ্রেন্টদের মধ্যে যদি মুসলিম হয় তাদের ব্যাপারে তাদের একটা একটা অসন্তোষ বা একটা অপছন্দ তো কাজ করে। এটা তো অস্বাভাবিক না। তারাও তো ভোটার। এখন এই ডানপন্থার রাজনীতিতে এই মুসলিম বিরোধিতা, ইসলাম বিরোধিতা, এটা ভারতের মতোই কাজ করে। ভারতে যেমন ধর্মভিত্তিক রাজনীতি করে এখন একটা উগ্রবাদী হিন্দু দল তারা রাজনীতিতে আছে, ইতালিতে আমার মনে হয় ব্যাপারটা ওই পর্যায়ের না হলেও মুসলমানদেরকে আক্রমণ করার দ্বারা কোনো রাজনীতিবিদ কোনো ফায়দা হাসিল করার অসৎ উদ্দেশ্য তার থাকলে। আমরা তো দেখেছি যে সরকারি দল ফ্রাতেল্লি d'Italia প্রতিনিধি বিভিন্ন অভিবাসী কমিউনিটির সাথে বৈঠক করেছে, যোগাযোগ করছেন, ওনারা ইন্টিগ্রেশন করার চেষ্টা করছেন। তাহলে কি এই অভিযোগটা তারা আসলে চেষ্টা করতেছেন? এটা অস্বাভাবিক না, কারণ হচ্ছে এটা করাই উচিত তাদের। কারণ ইদানিং আমাদের যে সংখ্যা, অভিবাসীদের নাগরিকত্ব গ্রহণের পরে অভিবাসীদের যে ভোটের একটা সংখ্যা তৈরি হয়েছে, এরা উল্লেখযোগ্য, এবং এদেরকে ইগনোর করা এখন রাজনীতিবিদ হিসেবে তাদের জন্য এটা একটা বোকামির সিদ্ধান্ত হবে। তো তারা রাইট ট্র্যাকে আছে, কিন্তু আমার মনে হয় এই ধরনের অ্যাপ্রোচ তাদেরকে অভিবাসীদের কাছে নিয়ে আসবে না, বরং আরও দূরে নিয়ে যাবে। তো আমার মনে হয় তাদেরকে আরেকটু স্মার্টলি, আরেকটু পলিটিক্যালি বিষয়গুলোকে বিবেচনা করা দরকার। বাংলাদেশি কমিউনিটিতেও আপনাকে নিয়ে বেশ আলোচনা দেখি। আচ্ছা, এখানে আসলে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আলোচনাটা এটা হওয়ার পেছনের কারণ আমি যতটুকু বুঝি এটা খুব কমন একটা জিনিস। আমরা বাংলাদেশেও দেখব যেই আলেম বা যে ওয়াইজ বা যে বক্তা সাধারণত হক কথা, সত্য কথা বলেন, একদল মানুষ তারা এগুলা সহজে গ্রহণ করতে পারেন না, বা তারা আক্রান্ত হন। এই আক্রান্ত হওয়ার পিছনে আমরা ওই আলেমকে দায়ী করব না, বরং ওই হক কথাকে বা সত্য কথাকে দায়ী করব না, বরং যারা এই সত্য কথাগুলোকে গ্রহণ করতে পারছেন আমরা তাদেরকে দায়ী করব। তো আমি মনে করি যারা এই কমিউনিটিতে আমার বিরোধিতা করতেছেন তাদের বিরোধিতার স্পষ্ট কারণ যদি তারা আমাকে জানাইতে পারেন তাহলে হয়তো আমি ক্লিয়ার করতে পারতাম। আমরা অনেক সময় নির্দিষ্ট অভিযোগ পাই যে আপনি জুমার খুতবায় মিম্বারে বসে রাজনৈতিক আলোচনা করেন, রাজনীতিবিদদের বকাঝকা করেন। আমি এটা সত্যি কথা, আমি রাজনীতির একজন কঠোর সমালোচক, রাজনীতিবিদদের একজন কঠোর সমালোচক। কারণ আমি মনে করি যে পৃথিবীতে মানবতার জন্য রাজনীতিবিদরা যেই ভূমিকা রাখতে পারে এবং রাজনীতিবিদদের উপরে যে দায়িত্ব আছে ভূমিকা রাখার সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, এই দায়িত্ব যেহেতু তাদের উপরে আছে, সমালোচনা, আলোচনা এবং জবাবদিহিতার ভেতর দিয়ে এই দায়িত্ব বুঝা নেয়া এটা আমাদের কাজ। এবং এই ব্যাপারে যদি আলোচনা না হয় তাহলে বা আলোচনা যদি হইতে না দেয়া হয় তাহলে তো রাজনীতিবিদরা লাগামহীন সিদ্ধান্ত নেবে এবং রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী, মানবতা বিরোধী অপরাধের মধ্যে তারা জড়ায়। অনেকে তো মনে করে যে মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান, ওখানে নামাজ কালাম হবে, ইমাম সাহেব ধর্মের কথা বলবেন, ইমাম কেন রাজনীতির কথা বলবেন? এটা মূলত আসলে এটা মুসলমানদের চিন্তা না, এই চিন্তাটা পশ্চিম থেকে ইম্পোর্ট করা। যেমন এই দেশের রাজনীতিবিদরা মনে করে পোপের কাজ পোপ করবে, পাদ্রির কাজ পাদ্রি করবে, আর পলিটিশিয়ানদের কাজ পলিটিশিয়ানরা করবে। তারা কেমন যেন ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করবে, কিন্তু ধর্মকে তারা রাজনীতিতে আশ্রয় দিবে না, বা ধর্মের কোনো রোল তার রাজনীতিতে প্লে হইতে দিবে না। তো এই চিন্তাটা পশ্চিম থেকে ইম্পোর্ট করা চিন্তা। বাঙালি মুসলিমদের এই চিন্তা আমার মনে হয় যে এটা অজ্ঞতার কারণেই, তারা না বুঝেই একরকমের এই চিন্তা দ্বারা বায়াসড হয়ে যেতেছে বা এই চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে কথা বলতেছে। ইটালির একটা প্রথম সারির পত্রিকা অনেক বড় নিউজ করেছে এবং তারা একদম শিরোনাম করেছে যে আপনি বলেছেন রাজনীতিবিদরা মাইয়ালে। হ্যাঁ, মানে রাজনীতি, আসলে আমি এরকম কোনো কথা বলি নাই। মূল কথা হচ্ছে এক ভাই, আমাদের বাঙালি কমিউনিটির এক ভাই,
যিনি ইতালিয়ান ভাষায় একটা পোস্ট করছেন ফেসবুকে পলিটিশিয়ানদেরকে ক্রিটিসাইজ করে, এবং সে ওইখানে জর্জ অরওয়েলের যে বিখ্যাত উপন্যাস আছে অ্যানিমাল ফার্ম, সেখান থেকে কিছু কোট করছে। তো আমি তার স্ট্যাটাস পড়ার পরে আমার মনে হলো এটা একটা দারুণ স্ট্যাটাস, এবং যেখানে পলিটিশিয়ানদেরকে উপযুক্ত সমালোচনা করা হয়েছে এবং এই সমালোচনাটুকু হওয়া উচিত। তো আমি জিনিসটা যেহেতু অত্যন্ত ফানি ওয়েতে সে করছে, তো আমিও জিনিসটাকে, এবং জিনিসটা ফানি হইলেও জিনিসটা সমালোচনাগুলো অত্যন্ত কার্যকরী সমালোচনা ছিল এবং বাস্তবসম্মত সমালোচনা ছিল, তো আমি এটা পোস্ট করছি। তো ওখানে সে ফিচার ইমেজ হিসেবে যে কার ইমেজ ব্যবহার করছে, রাজনীতিবিদ কে, এটা আমার জন্য অত গুরুত্বপূর্ণ ছিল না। আমি শুধু লেখাটাকেই শেয়ার করছি মূলত, সাথে মানে এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে আমার মনে হয়। আপনি শুরুতেই যেটা বলছিলেন, আমরা আরেকবার একটু ওটা জানতে চাই যে আন্তি মস্কা নামে পরিচিত যে আইনটা আছে, এই আইনের ব্যাপারে আপনি অনেক সোচ্চার কেন? কারণ আমি মনে করি আইনটা পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন না বরং আমি মনে করি আইনটা বাতিল হওয়া দরকার। কারণ এই আইনটা ছিল না ইতালিতে, এবং ইতালির বিচার বিভাগকে এই আইনটা ইতালির বিচার বিভাগকে, ইতালির এই কনস্টিটিউশনকে এটা কলঙ্কিত করছে এই আইনটা। এবং এই আইনটা বলে যে একটা কমিউনিটি, একটা মাইনরিটি কমিউনিটি ইতালিতে, তারা সিস্টেম্যাটিকলি তাদের মৌলিক অধিকার, ধর্ম পালনের মৌলিক অধিকার তারা পালন করতে পারবে না শহরের ভিতরে। এটা কেমন? এটা পরিবর্তন, বরং এটা আমি মনে করি যে প্রত্যেকটা বিবেকবান মানুষকে এই আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার এবং আইন বাতিলের জন্য কাজ করা দরকার। এই আইন দ্বারা কিভাবে প্রভাবিত হতে পারে অভিবাসীরা, কমিউনিটি বা মুসলিম কমিউনিটি, মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ এই আইন বলতেছে যে কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে এবং কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বা বিল্ডিংয়ের নিচতলায় বা বিল্ডিংয়ের কোনো অংশে বা কোনো রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে মৌলিকভাবে মসজিদ না বানানোর জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? মসজিদ বানানোর জন্য এফ জোনে। এফ জোন তো এখান থেকে অনেক দূরে, শহর থেকে অনেক বাইরে, বরং শহরতলিতেও না, আরও দূরে। তো একটা মানুষ 5 ওয়াক্ত নামাজের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ট্রাভেল করবে, মা বাচ্চাকে মক্তবে দিয়ে যাওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ট্রাভেল করবে, সেখান থেকে আবার নিয়ে আসবে। এর মধ্যে প্রাকৃতিক বিভিন্ন রকমের বৃষ্টি, বাদল, বরফ, নানান রকমের পরিস্থিতি থাকতে পারে। মোদ্দা কথা বলা যেতে পারে যে শহরের বাইরে গিয়ে 5 বার, এটা কিভাবে সম্ভব? মুসলিমরা দিনে 5 বার নামাজ পড়ে, এটা অবাস্তব। এই কারণে আপনি এটার পরিবর্তন, মনে করি এটা পরিবর্তন হওয়া দরকার। এবং মুসলিমদেরকে এখানে যেমন গির্জাগুলো আছে ঘন ঘন, মোড়ে মোড়ে, রোডে রোডে, আমার মনে হয় মুসলমানদেরও এই স্বাধীনতা থাকা উচিত। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই যে আপনি একজন অভিবাসী ইমাম হিসাবে ইতালিতে যেহেতু বসবাস করেন, আমরা জানি আপনি এখানে ব্যবসা বাণিজ্য করেন, এখানে আপনি প্রতিষ্ঠিত, সেই জায়গা থেকে ইতালির রাজনীতিকে আপনি কিভাবে দেখতে চান? ইতালির রাজনীতি আসলে শুধু ইতালির না, আমি মনে করি আমার দেশ বাংলাদেশ এবং পৃথিবীর সব জায়গায় রাজনীতি এবং রাজনীতিবিদরা পুরাটাই হবে জনগণের, সাধারণ মানুষের পক্ষে। এবং রাজনীতিবিদরা যখন কাজ করবে, রাজনীতিবিদরা যখন ক্ষমতার চর্চা করবে, রাজনীতিবিদরা যখন দায়িত্ব নিবে, তখন তাদেরকে এক মুহূর্তের জন্য এই কথা ভোলা চলবে না যে তারা জনগণের সেবক। নিজেকে সেবকের বাইরে কিছু মনে করতে পারবে না। এবং তাদেরকে এই কথাও মাথায় রাখতে হবে সর্বাবস্থায় যে আমার বস, কাপু বা আমাকে যারা দায়িত্ব দিছে তারা হচ্ছে এই দেশের জনগণরা। সুতরাং তাদেরকে অ্যাড্রেস করার সময় বা তাদেরকে সম্বোধন করার সময় এই সম্মান, এই রেসপেক্ট, এটা যেন তার বক্তব্যে, তার আচরণে ফুটে ওঠে। সে যেন মানে জনগণের সাথে কথা বলার সময় সে যেন বেয়াদবের মতো কথা না বলে, বিনয়ী হয়। এবং এটা যেন তার কথায় ফুটে ওঠে, আমি যাকে অ্যাড্রেস করতেছি আমি তার কাজ করি, আমি তার কর্মচারী। এই ব্যাপারটা তার আচরণে, কথাবার্তায়, অ্যাটিটিউডে এটি স্পষ্ট থাকতে হবে সব দেশে, শুধু ইতালিতে না। এবং জনগণ যখন রাজনীতিবিদদের সাথে কথা বলবে তার এই পূর্ণ ফ্রিডম থাকতে হবে এবং তার এটা থাকা উচিত। সে ব্যক্তিগতভাবে যেন এটা ফিল করে এবং রাজনীতিবিদরা যেন তাকে এই সাহস এবং এই ব্যবস্থাপনা করে দেয়
যাতে সে তার ক্ষমতার চর্চা করতে পারে, সে যেন জবাবদিহিতা চাইতে পারে, সে যেন বলতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে কোনো রকমের বাধা বা ভয়ের শিকার না। আপনি কি মনে করেন ইতালিতে কোনোভাবে আপনার বাক স্বাধীনতা খর্ব হয়েছে? আমার তো মনে হয় যে একটা দল প্রত্যেকটা রাষ্ট্রেই থাকে এরকম, যারা মানুষকে কথা বলতে দিতে চায় না। এবং আমার মনে হয় যে এই ব্লেম থেকে, এই অভিযোগ থেকে কোনো রাজনীতিবিদ নিজেকে মুক্তও ঘোষণা করতে পারবে না, পরিপূর্ণভাবে পবিত্র বলতে পারবে না। কারণ যখনই যে ক্ষমতায় থাকে সে চায় ভিন্ন মতকে দমন করার, ভিন্ন মত মানে এইভাবে বা অন্যভাবে, সহজভাবে বা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে তারা এটা চায়, ঠিক আছে, যে কোনো না কোনোভাবে তার বিরুদ্ধে কোনো শব্দ যেন উচ্চারিত না হয়, এমন কোনো কথা, এমন কোনো দাবি, এমন কোনো বক্তব্য বা স্লোগান যেন না ওঠে যেটা তাকে অস্বস্তি দেয় বা তাকে অসুবিধায় ফেলে, হ্যাঁ, তাকে তার কমফোর্ট জোন নষ্ট করে দেয়। এইটা তো সবাই চাইবে। তো আমার মনে হয় যে আমরা যারা এখানে সাধারণ মানুষ আছি, আমরা আমাদের যার যার জায়গা থেকে এই জায়গাটা, বাকস্বাধীনতার জায়গাটাতে এবং নাগরিকের জবাবদিহিতা চাওয়ার যে স্বাধীনতা, স্পেশালি যদি আমি বলতে চাই, স্পেসিফিকলি বলতে চাই, নাগরিকের যে স্বাধীনতা, জবাবদিহিতা চাওয়ার, সমালোচনা করার রাজনীতিবিদদের, এটা থাকা চাই, এটা শতভাগ থাকা চাই। জনাব আরিফ মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ।